আসসালামু আলাইকুম। রাজনীতিতে কে কোথা থেকে কিভাবে আসলো সেটা সম্ভবত মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো তার বর্তমানকে মূল্যায়ন করা। তিনি কতটুকুন ভূমিকা রাখছে দলের জন্য, রাজনীতির মাঠে, এগুলোই সম্ভবত পর্যালোচনা করে যার যার পদ পদবি দেওয়া হয়। জনপ্রতিনিধি হয়ে আসবার জন্য নমিনেশন দেওয়া হয়। অন্তরালে অনেক কিছু থাকে, অনেক প্রশ্ন। কারণ ঘুরে ফিরেই আপনি যেখানেই যান, যে অবস্থায় যান, একেবারে সবসময় মোক্ষম কিছু ব্যক্তি সবসময় তারাই ফেজে থাকে। তারাই রাজনীতিকে কন্ট্রোল করে, হ্যান্ডেলিং করে, রাজনীতি নিয়ে ব্যবসা করে, রাজনীতি নিয়ে দুর্নীতি করে, রাজনীতি নিয়ে সাম্রাজ্য গড়ে তোলে। তারাই কয়েকজন মাত্র। কেস কালাম, তারাই কয়েকজন মাত্র। এ ওর নামে, সে তার নামে, এ আজ তাকে দাবড়াচ্ছে, কাল ওকে এ দাবড়াচ্ছে। কয়েকজন, একটি খেলার মাঠের মতো টিম, যেন এ টিম, বি টিম, সি টিম, নতুন কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনারা যদি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, সবচেয়ে জ্ঞানী মেধাবী ব্যক্তি যারা কলেজের প্রফেসর, বিভিন্নভাবে গবেষণা করেছেন, নিজেকে মেধাবী জ্ঞানী হিসাবে আবিষ্কারক, নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন দেশের জন্য নিভৃতে থেকে, ইনরা রাজনীতির অঙ্গনে আসছেন না, রাজনীতির ভিতরে আসছেন না। যদিও মাঝে মাঝে দুই একজন ঢাকা ভার্সিটির প্রফেসর, বড় বড় নামি দামি শিক্ষকেরা রাজনীতি নিয়ে কথা বলেন, প্রসঙ্গ টপিক নিয়ে উপদেশমূলক বিবৃতি দেন, টিভিগুলোকে অলঙ্কৃত করেন তাদের উপদেশ বাণী শুনিয়ে আকর্ষণ বাড়ান। কিন্তু সেটুকু রাজনীতিতে কতটুকুন প্রযোজ্য? যারা রাজনীতির ভিতরে আছে তারা কতটুকুন শোনেন, মানেন বা জানেন? রাজনীতিটি এমন একটা জিনিস, তারা কয়েকজন যে দলেরই হোক, তাদের মতাদর্শ, তাদের কর্মধারা, তাদের চিন্তাধারা এবং তাদের চারপাশ ঘিরে যে সাম্রাজ্য গড়ে উঠেছে, এইটাকে কেন্দ্র করেই, এইটাকে সমস্ত দেশের চিন্তা ভাবনা মনে করে, সমস্ত তাদের উন্নয়ন, তাদের পৃষ্ঠপোষকতা, তাদের প্রতিষ্ঠিত হওয়ার কলকারখানা, ব্যাংকের মালিক, বিভিন্ন এনজিওর মালিক, পরিবহনের মালিক, বড় বড় টেন্ডার ব্যবসায়িক, তারা এ সমস্ত হওয়াকেই তারা নিজ দেশের উন্নয়ন বা দেশকে প্রতিষ্ঠিত হওয়ার সাথে তুলনা করে। এই কয়েকটি লোকই, যে দলেরই হোক, সম্ভবত 1,00,000ও হবে না, এরা দেশকে যা ইচ্ছে তাই করে, যা মনে করে দেশ তাই হয়, যেভাবে চালাতে চাই সেটাই। এর সাথে আরেকটি গ্রুপ কাজ করে, ডিপ স্টেট। ডিপ স্টেটটা এখন পুরোটাই তো সামনে আসছে, বিশেষ করে সজীবের কথার পথ ধরে এবং বর্তমান দিনের পর দিন যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের কর্মধারা কিভাবে সরকারের উপরে প্রভাব খাটিয়েছিল, প্রভাব ফেলেছিল, এবং সরকার তাদেরকে কীভাবে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য যত ধরনের অপচেষ্টা করেছিল, একটি ডিপ স্টেট সরকার নিজেই তৈরি করে নিয়েছিল। সরকারের তৈরি একটি ডিপ স্টেট, যেটা সরকারের ক্ষমতার অন্তরালে থাকে কিন্তু সরকার নিজেকে সামনে রাখে, আর ডিপ স্টেটকে কাজ করায় তার ইচ্ছা মতো পিছন থেকে ছায়া শক্তি হিসাবে। কিন্তু আরও একটি ডিপ স্টেট থাকে, যে ডিপ স্টেটটা সরকারকেই ক্ষমতায় আনবার জন্য, ক্ষমতা প্রয়োগের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি করে দেয়। বর্তমান সবার সমালোচনার মুখে বর্তমান যে সরকার বাংলাদেশ চালাচ্ছে, এটাও বর্তমান সমালোচনা থেকে বোঝা যায় এটাও একটি ডিপ স্টেটের মাধ্যমে তৈরিকৃত একটি সরকার। জনগণের ভোট কতটুকুন এখানে প্রয়োগ হয়েছে বা কতটুকুন মূল্যায়িত হয়েছে, এটা তো প্রশ্ন আছেই। এটা প্রশ্ন করবার সেই বিরোধী দলীয় নেতারা বা বিরোধী দল যেটা, সেটাও এই ডিপ স্টেটের আন্ডারগ্রিপ এদের ভিতরেই রয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কোনো প্রশ্ন উপস্থাপিত হবে না সরকার এবং বিরোধী দল থেকে, কিন্তু বাইরের থেকে প্রশ্ন উপস্থাপিত হলেও সেই প্রশ্নকে জোরদার হিসাবে সরকারের উপরে চাপিয়ে দেওয়া বা সরকারের উপরে একটি চাপ প্রয়োগ করবার ক্ষমতাও সেখান থেকে নেই যারা নিচের থেকে কথা বলছে। অর্থাৎ
সেই ডিপ স্টেটটা অত্যন্ত ক্ষমতাশালী, যারা আন্তর্জাতিকভাবে এই খেলার সাথে জড়িত। সেখানে এদের এই সুযোগটা বা এই ক্ষমতাটা অত দূর পর্যন্ত গড়াবে না। কিন্তু আমি এটা কেন বলছি, এই কথাটা কেন বলছি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, বর্তমান সরকারের যে মন্ত্রী পরিষদ, এমপি নির্বাচিত হয়ে গেছেন সেটা তো অতীত প্রশ্ন, সেটা শেষ। পরে যেটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, কাদেরকে নিয়ে কিভাবে, স্পিকার মেজর হাফিজ সাহেবকে নিয়ে অনেক কথা হয়েছে, তার ভূমিকা নিয়ে, তার কার্যক্রমকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, কিন্তু তাকে স্পিকার বানানো হয়েছেই। এটা কি একেবারে সরকারের ইচ্ছায় নাকি অন্য কিছু? অনেক মন্ত্রী বানানো হয়েছে যারা বিএনপির জন্য কতটুকুন ভূমিকা রেখেছেন, বা সরকারকে বিগত 17 বছর যে সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে গেছেন, তাদের সাথে মিশে মিশে আন্দোলনের নামে কিভাবে ঢেউয়ে 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 আজকের এই কুলে এসে, তীরে এসে তাদের নৌকার বদলে ধানের খেতে প্রবেশ করেছে, এগুলো অনেক গবেষণার বিষয়, অনেক পর্যালোচনার বিষয়। কিন্তু একটি ছায়া শক্তি যে এই সরকার গঠন, একবার নির্বাচন থেকে সরকার গঠন এবং আজকে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেমেটিক কাঠামোর যে প্রক্রিয়া দৃষ্টিতে আসছে, সেটা নিয়ে অনেকেই সন্দিহান। দেশ কি আসলে জনগণের ইচ্ছায় চলছে, নাকি বর্তমান যে সরকার তার ইচ্ছায় চলছে, নাকি অন্য কেউ পিছনে থেকে অন্য কেউ চালাচ্ছে? ডক্টর ইউনূস যেটা করে যেতে পারেননি সেটাই সরকারের মাধ্যমে প্রয়োগ হচ্ছে। সংস্কার নিয়ে যেভাবে আন্দোলন হলো, যারা করলো আন্দোলন, এনসিপি, সংস্কারের সেই প্রথম অধিবেশনে সেইভাবে প্রতিফলিত হয়নি। কিন্তু এনসিপি প্রথম দিক যাই বলুক না কেন, এখন কথা বলছে না, চুপচাপ। সরকারও জায়গা মতো আসছে, অর্থাৎ তারা একটি টোপ ফেলে রেখেছেন যে তাদের 31 ধারার যে প্রস্তাবনা রেখেছিল এর ভিতরেই সব কিছু আছে। কিন্তু সব কিছুর বাইরে এসেও প্রশ্নটা কোথায় ঘুরপাক খাচ্ছেন? একা জনাব তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন জনগণকে আকৃষ্ট করে রাখতে, নিজেকে এমনভাবে কর্মযজ্ঞের ভিতরে উপস্থাপিত করছেন, জনগণের পুরা দৃষ্টি যেন সেখানে নিবন্ধিত হয়, আর কোনো দিকে না, আর কোনো প্রশ্ন যেন না তোলে। আপনার আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যেটা কোর্টে যে বিচার প্রক্রিয়া ছিল, প্রথম যেভাবে একেবারে সাপের মতো, হুটের মতো ফনা তুলে উঠেছিল, বর্তমান সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই। কিন্তু সরকার কিছুটা হলেও মানসিকভাবে বিব্রত এবং চাপে আছে ইরাক ইরান যুদ্ধ নিয়ে। অর্থনৈতিকভাবে যে একটি ধাক্কা, এটি সামলাইয়ে রাখেও কিন্তু দেশ একটি স্থিতিশীলতার উপরে আছে, কিন্তু অস্থিতিশীলতার ভিতরে ধাক্কে নিয়ে যাচ্ছে কারা? আমি যতটুকু দেখেছি, তেল নিয়ে, ডিজেল নিয়ে যত ধরনের ব্ল্যাকমেইল হচ্ছে, যত ধরনের যাই হচ্ছে না কেন, শুধু আমি তেলের কথাই বললাম, আরও অনেক কিছু জায়গায় হচ্ছে, প্রত্যেকটি জায়গায় বিএনপির নেতারা জড়িত, বিএনপিরা করছে এটি। এখন এত নিবেদিত প্রাণ, এত ভালোবাসার নেতা নেত্রীরা, যারা বলে ত্যাগী নেতা, যারা বলে নিবেদিত নেতা, তো ত্যাগী নেতা হয় কারা? যারা কিছু চায়। তারা কি চায়? এই যে অবৈধভাবে ব্যবসা, অবৈধ সিন্ডিকেট করে তোলা, মজুতদারি করে দাম বাড়িয়ে ব্যবসায় মুনাফা লোভটা, এইগুলোই তো তারা চায়। তাহলে তারা ঘর সংসার ফেলে কেন রাস্তায় আন্দোলন করে বেড়াবে? কেন জেলে যাবে? কেন ধান খেতে ঘুরে বেড়াবে, শুয়ে থাকবে রাতের পর রাত? কেন মৃত্যুর ঝুঁকিতে থাকবে তারা? এই যে ত্যাগী নেতা বলে যারা নিজেদেরকে পরিচিত করেন, নিজেরা দলের জন্য একেবারে অবধারিত নেতায় অবতীর্ণ হন, তাদের উদ্দেশ্যটা বুঝতে হবে। সে যে যেখান থেকে যেভাবেই আসুক না কেন, এই উদ্দেশ্য যদি দলের বা দর্শনের বোঝা যায় যে তারা কেন এতটা
নিজেদেরকে উজাড় করে দেন। এর পিছনে কি আছে? পদ পদবি আছে, নাকি জনপ্রতিনিধিত্ব হতে চায়, নাকি দলকে তারা ব্যবহার করে নিজেদেরকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে গেলে সকল ধরনের অপরাধ দলের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে দলের সম্রাট হিসাবে পরিচিত করা যায়। যত বড় যে সম্রাট সে তত দুর্নীতিবাজ, যে যত ত্যাগী নেতা সে তত অবৈধ ব্যবসার সাথে জড়িত, যে যত নিজেকে দাপটের সাথে দলের আবশ্যিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান সে সাম্রাজ্যবাদী, সে অবৈধ অনেক সম্পদের মালিক, অবৈধ অর্থের মালিক, অবৈধভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে দলকে ব্যবহার করে নেতা হিসাবে এমনভাবে জায়গায় উঠে বসে আছেন যেন তাকে আর সাধারণ মানুষ স্পর্শ করতে না পারে। এই জায়গাটা বর্তমান সরকার প্রধান, বর্তমান জাতীয়তাবাদী দলের প্রধান কিঞ্চিত মাত্র অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তিনি অবজারভেশন করছেন, অত্যন্ত দক্ষতার সাথে তিনি পর্যবেক্ষণে রেখেছেন সেই সব নেতাদেরকে। ত্যাগী নেতা কারা, এই ত্যাগের পিছনে কি কাজ করেছে, কেন তিনি ত্যাগী নেতায় পরিণত হলেন। নিজে কর্ম না যেয়ে, নিজের আয়ের সংস্থান না করে, নিজের পরিবারকে ভালো রাখা প্রয়োজন না মনে করে তিনি দলকে ভালো রাখতে চেয়েছিলেন। কেন দলের জন্য ভালো রাখতে চাননি? তারা দলকে আরও বিপদগ্রস্ত করে তুলেছেন, দলকে আরও প্রশ্নের মুখে বিব্রতর ভিতরে তুলে ধরেছেন। আওয়ামী লীগ পালিয়ে গেছেন, বিএনপি বর্তমান যে সিচুয়েশনে আছেন, পালিয়ে যাবার জায়গা কি পাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু এখানে একটি গ্যাপ সৃষ্টি হবে। বর্তমান তারেক রহমান তার পরিবার যে ক্লিন ইমেজে, যে আবেগ অনুভূতি নিয়ে, যে বাস্তবমুখী হয়ে, যে একেবারে সঠিক দেশপ্রেমিক নেতা হিসাবে তারা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছেন, মানুষের সামনে ফেস করছেন, দলের কয়জন নেতা ঠিক সেই ইমেজের জায়গাতে আছেন এটা কিন্তু জনগণ এবার ভেবে দেখবে। জনগণ এবার তারেক জিয়ার বাসার দিকে যাবে, নাকি স্থানীয় যেসব নেতারা বর্তমান তেল চুরির দিকে আছেন, সার চুরি, বীজ চুরির দিকে আছেন, গুপ্ত চাঁদার সাথে জড়িত আছেন, কারা চাঁদা দিচ্ছে তারা কিন্তু এই নেতারা চেনেন, এই জনগণ চেনেন যে কারা চাঁদা তুলছে, কারা তাদের ডান হাত বাম হাত চেয়ারের নিচে ঢুকাচ্ছেন, এদেরকে কিন্তু চেনেন। এবং এরা এটাও দেখছেন, চিনছেন যে তারেক জিয়া কিন্তু এর ভিতরে নেই। তারেক রহমান পরিবার কিন্তু এর থেকে অনেক দূরে নিজেদেরকে আলাদাভাবে নেতা হিসাবে পরিচিত করবার চেষ্টা করছেন। তাদেরকে কিন্তু জনগণ বুকে আগলে ধরবে, জনগণ নিজের জীবন দিয়ে গুলির সামনে দাঁড়িয়ে বুক কুচিয়ে শহীদ হবেন, নিহত হবেন, কিন্তু তারেক রহমানের পরিবারের দিকে কিন্তু আঙুল তোলার সুযোগ দেবেন না। কিন্তু তারেক জিয়াকে বা দলকে ব্যবহার করে যারা আবার সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছেন তারা কিন্তু মার্কিং হচ্ছেন, চিহ্নিত হচ্ছেন, আলাদাভাবে উপস্থাপিত হচ্ছেন। জনগণ চুপচাপ দেখছেন এবং জনগণ যাতে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে, রুখে দাঁড়াতে পারে, তারেক রহমান কিন্তু সেই স্পেস করে দেবেন এবং করে দিচ্ছেনও। অনেক জায়গায় স্পেস করে দিচ্ছেন। যদি আপনাদের বোঝার ক্ষমতা থেকে থাকে, সাবধান হওয়ার সময় বয়ে যাচ্ছে, সতর্ক হওয়ার সময়। যে যেখান থেকে যে অবস্থায় থেকে আসেন না কেন, যে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেন না কেন, কেউ খুনি, কেউ অর্থ পাচারকারী, কেউ ঋণ খিলাপি, অনেক বড় বড় দাগি মানুষগুলাই বড় রাজনীতিবিদ হয়ে বড় জায়গায় বসে আছেন। তাদেরকে বড় করে চিহ্নিত করবার জন্যই ওই জায়গাতে আপনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, জনগণের সামনে পরিচিত করে দেওয়ার জন্য হয়েছে, সংশোধনের জন্য। যদি নিরেট সংশোধন হয়ে অতীতের জায়গা থেকে ফিরে এসে প্রকৃতপক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ হবার সুযোগ করে দিয়েছে আপনাকে, যদি সেই জায়গাটা ভুলে গিয়ে আবারও সেই অন্ধকার পথে পা বাড়ান, আপনাদের বিচার জনগণকে করবার জন্য জনগণ ধেয়ে আসবে এবং সেই জায়গাটাই তারেক রহমান এমনভাবে তৈরি করে দিচ্ছেন। আপনি আপনাকে প্রকাশ করুন, আপনাকে উপস্থাপন করুন, আপনাকে জানান দিন জনগণের কাছে, জনগণের
সামনেই জনগণের গণ আদালতেই আপনি আপনার জবাবদিহিতার জন্য প্রস্তুত হন। তারেক রহমান দল আপনাদের অপকর্মের ভাগ নেবে না, স্পষ্ট। এটা কিন্তু গ্রিন সিগন্যাল, স্পষ্ট করে বলে দিলাম। সামনে খুব অল্প সময়েই ক্লিন হার্ট হবে, ক্লিন হার্ট 2 হবে, এবং সেটাই জনগণ করবে। জনগণকে বলে দেওয়া হবে, লেলিয়ে দেওয়া হবে আপনাদের পিছনে কারা আপনাদের এলাকায় দুর্নীতিবাজ নেতা, কারা আপনাদের এলাকায় সন্ত্রাসী নেতা, কারা আপনাদের এলাকায় চাঁদাবাজ নেতা। প্রশাসনের সাথে থাকবেন, প্রশাসনকে সহায়তা করুন। তারেক জিয়া নিজে বিবৃতি দিয়ে বলে দেবেন। প্রশাসনের সাথে থেকে সেই সব নেতাকে চিহ্নিত করে আইনের আওতায় তুলে দেন। এবার শুধু দলীয় বিচারের সম্মুখীন হতে হবে না, সেই অপরাধের সাংবিধানিক ধারার আইনের আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব নেতা হয়ে এমন কেউ হয়ে যাবেন না যেন কি সিনু কি হনুরে। আসসালামু আলাইকুম।